রাস্তা দিয়ে ভোটের নাম ন্যায়ালয়। আরে ফোনটা দে, ফোনটা দে। ধাক্কাটা কি করছেন কেন? আরে ধাক্কা আপ চলতে রে, চলতে। ধাক্কাটা কি করছে? ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ এবং আজকেই কলকাতা হাইকোর্টে তিনি তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআরের একেবারে স্থগিতাদেশ চেয়ে আজকে তিনি হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেন এবং এই মামলাটা জরুরি ভিত্তিতে মামলাটার শুনানিরও তিনি আবেদন করেছেন। বিচারপতি যেটা জানিয়েছেন যে কালকে সকালে একেবারে ফার্স্ট হাফেই তার মামলা শোনা হবে। আমরা জানি যে একজন ভারত সেবাশ্রম সংঘের একজন শিক্ষিকা তিনি একটা অভিযোগ করেছেন যে ১৩ বছর আগে এই কার্তিক মহারাজ তার সঙ্গে তাকে একটি চাকরি দেওয়ার নাম করে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছেন মহারাজ। এরকম একটা অভিযোগ ইতিমধ্যেই কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ তিনি করেছেন এবং তিনি একটি থানাতে এফআইআরও করে এবং তার থানাতে এফআইআর করার পরই আজকে কার্তিক মহারাজকেই হাজিরার একেবারে নোটিশ দেয়া হয়। আমরা দেখলাম যে সেই হাজিরার নোটিশ এড়াতে কার্তিক মহারাজ তিনি আজকে মুর্শিদাবাদ থেকে তিনি আজকে হাইকোর্টে এসেছিলেন এবং তার আইনজীবী কৌস্তব বাগচি তিনি একটি মামলা দায়ের করেছেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। সেই মামলা তিনি দায়ের করার অনুমতি দিয়েছেন এবং স্পষ্ট বলেছেন যেটা ইতিমধ্যেই কৌস্তব বাগচি তিনি দাঁড়িয়েছেন কার্তিক মহারাজের পক্ষে, আইনজীবী হয়ে তিনি দাঁড়িয়েছেন এবং কৌস্তব বাগচি তিনি যেটা বলেছেন যে একেবারে কার্তিক মহারাজকে এটা একটা চক্রান্ত এবং তাকে ফাঁসানো হয়েছে। আমরা যেটা জানি যে সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয় এবং শুভেন্দু অধিকারী তিনি তার সঙ্গে কথা বলার পর কার্তিক মহারাজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এটা হাইকোর্টে এই এফআইআরের বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ করবে। ইতিমধ্যেই কার্তিক মহারাজ তিনিও আজকে হাইকোর্টে জানিয়েছেন তার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত এবং আজকে তিনি যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের নাম না করে তিনি বলেছেন যেভাবে যেহেতু তিনি বিজেপির ঘনিষ্ঠ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তাকে একাধিক মঞ্চ শেয়ার করতে দেখা গিয়েছে, এজন্যই তৃণমূল কংগ্রেস সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে তাকে ফাঁসাচ্ছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এবং তিনি বলেছেন যে এই যে শিক্ষিকা এই অভিযোগ করেছেন তাকে তিনি চেনেন কিন্তু তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এটার সঙ্গে তার কোনো সারবত্তা নেই। এছাড়াও তিনি একটা অভিযোগ করেছেন যে হঠাৎ করে ১৩ বছর আগেকার একটা বিষয় তিনি কেন এখন তিনি এফআইআর করলেন এবং আমরা যেটা জানতে পারছি হাইকোর্টেও এই প্রশ্ন করা হচ্ছে যদি ১৩ বছর আগে তার সঙ্গে এই ধরনের একটা জঘন্যতম ঘটনা ঘটে থাকে তাহলে তিনি কিন্তু ১৩ বছর কেন তিনি চুপ করেছিলেন। যদিও তিনি বলেছেন কোর্টের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে, আর এটা সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয়, মানুষের বেশে দিয়ে যায়, তাদের চলার পথে ফোটে না আকাশের না ফোটে না ফুল, তাদের চলার পথে ফোটে না ফুল, ওঠে না আকাশের চাঁদ, তারা সন্ধ্যা ঝড় ঝামেলা নিয়েই সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম আসবে ঝড়, তাতে সন্ন্যাসী ভীত হবে না। সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন, কারণ আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, এটা মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে।
আমি প্রথমে 2013 সালে ওইখানে জয়েন করেছিলাম। ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম। উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি, স্কুলে 2-2.5 টাকা বেতন, টাউন স্কুলে আমাকে চাকরি দেওয়া হবে। এবং আমি বাড়ি থেকে, বাবার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গিয়েছিলাম। প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম, বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন টাউন স্কুলে। এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে, তুমি প্রাইমারিতে ঢোকো, সেখানে তুমি কাজ করবে। দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গেছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে। কোন সালে? 2013 সালে। আচ্ছা, তারপর 13 সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম। প্রথমে আগে একতলার একটা রুম আছে, টিচার্স রুম, সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল। তারপরে উনি আবার শিফট করেছিলেন, 5 তলায় একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম, সেখানে আর কেউ ছিলেন না। হ্যাঁ, এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য। ওনার তো অনেক স্কুল আছে, সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে। এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি। আর ওনার সব স্কুলে দোতলায় একটা রুম থাকে, সেই রুমে উনি থাকবেন যেখানে যখন যেতেন। তা আমাকে 5 তলায় হঠাৎ রাত্রি 10:30 বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে, এই বলে আমাকে ফোন করা হয়েছিল। এবার আমি ভাবছি যে বোধহয় আমার ওই সেই প্রবলেমের জন্য আমাকে উনি হয়তো কোনো কথা বলবেন, সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন। দিয়ে এবার আমি তখন বিছানা গুটিয়ে আবার ঠিকঠাক করে ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম। চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম। উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন। বেডে বসে আমার তখন 0 লাইট জ্বলছে, আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হবো। হ্যাঁ, এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, যে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের উপরেই বসে গেছেন। দিয়ে এবার আমি তখন ওনার শরণাপন্ন হয়েছিলাম। এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না। এবার আমি 0 লাইট জ্বলছে, যখন বড় লাইটটা জ্বালি, উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না, তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতে পারছেন। তারপরে এটা আপনার কতবার হয়েছিল এরকম? এরকম আমার জুন মাস অব্দি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অব্দি। উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো।